संगच्छध्वं संवदध्वं संवमनांसि जानतां देवाभागं यथा पूर्वे সঞ্জনানায়ুপাসতে। যুগ থেকে যুগান্তরে ভারতীয় সভ্যতার ক্রমবিকাশের প্রত্যেকটি পর্যায়ে সত্যযুগের ঋষি থেকে শুরু করে আধুনিক যুগের রূপকার ঋষিকবি রবীন্দ্রনাথ পর্যন্ত এই শান্তির চারুকথার প্রশস্তি বাক্য আমরা শুনে এসেছি। একসাথে চলো, এক কথা বলো, হোক মন একাকার। কিন্তু আজকের পশ্চিমবঙ্গ এমন একটি অগ্নিগর্ভ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, এখানে শান্তির কথা বলা যেন এক প্রকার আকাশ কুসুমের কথা বলা। আকাশে প্রস্ফুটিত কুসুম যেমন সত্য হয় না, এই পশ্চিমবঙ্গে শান্তির বাণী আমরা বলতে পারি, কিন্তু তার বাস্তবায়ন কি সম্ভব? যেভাবে শুধুমাত্র তোষণের রাজনীতির জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য ধর্মীয় মেরুকরণ করে আজকে হিন্দু সম্প্রদায় হোক, মুসলিম সম্প্রদায় হোক, হিন্দু অত্যাচার তো চলছেই পশ্চিমবঙ্গে একটি বিশেষ সম্প্রদায়ের ভোটকে কেন্দ্রীভূত করবার জন্য। কিন্তু আজ আমরা দেখলাম বাংলার এক মায়ের হাহাকার আমাদের হৃদয়কে বিদীর্ণ করেছে। এই তোষণের রাজনীতির শিকার মুসলিম সম্প্রদায়কেও হতে হবেই। তার কারণ এর উদ্দেশ্য কি? এই সরকারের নীতি কি? জোর যার মুলুক তার। আগে আপনারা শুনেছেন, আমরা রাজনৈতিক মুখপাত্রদের মুখেই বিভিন্ন টিভিতে আমরা শুনে থাকি যে বিহার উত্তরপ্রদেশে ভোট হয়, সেখানে মাফিয়া দিয়ে ভোট করানো হয়। ভোটের আগে একটা গা ছমছমে পরিবেশ তৈরি করা হয়। সেই পরিবেশ আজকে পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গে কোথা থেকে মাফিয়া আনছে, বা পশ্চিমবঙ্গে এই গা ছমছমে পরিবেশ কেন তৈরি হচ্ছে? এটা তো আমার বঙ্গভূমি নয়। এখানের প্রশাসন শুধুমাত্র দলদাস হয়ে কাজ করবে, নিশ্চুপ থাকবে। সেটা অভয়া হোক, বা সেটা তামান্না হোক, বা সেটা আমার সেই মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস হোক। সমাধান কিভাবে হচ্ছে? না, বিচার হবে না, টাকা দিয়ে দেওয়া হবে। টাকা দিয়ে নীতিদণ্ডকে অবলুপ্ত করা হবে। 10 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেওয়া হবে। এই জাতিকে স্বাস্থ্য দেওয়া হবে না, জাতিকে শিক্ষা দেওয়া হবে না, জাতির উন্নয়ন চাই না। শুধুমাত্র এই প্রকার ভেলকি দিয়ে, ক্ষণস্থায়ী প্রলোভন দিয়ে, তাৎকালিক প্রলোভন দিয়ে এবং পাইয়ে দেওয়ার একটা লোভ দেখিয়ে, রাজনৈতিক প্রতিষ্ঠার লোভ দেখিয়ে বারবার এই পশ্চিম বাংলায় ধর্মের নামে, জাতির নামে মানুষের প্রাণ যাবে। আর আমরা সাধু সন্ন্যাসীরা, আমাদেরকে তো আমরা যে আজকে টিভি চ্যানেলে এসছি, আপনারা দেখবেন এখানেই কমেন্ট বক্সে কত লোকেরা বলবে আরএসএসের এজেন্ট, বিজেপির এজেন্ট, বিশ্ব হিন্দু পরিষদের এজেন্ট। আমরা যদি সাম্প্রদায়িক হই, আমি মনে করিয়ে দিতে চাই, আজকে যদি আপনারা আমাদের সাম্প্রদায়িক বলেন এই গেরুয়া বসনধারী সন্ন্যাসীদের, তাহলে স্বামী বিবেকানন্দ তিনিও তো একদিন বলেছিলেন আই এম আ হিন্দু মঙ্ক। সেই স্বামী বিবেকানন্দ যদি বলতে পারেন আমি হিন্দু, তার অনুসারী আমরা, আমি জ্যোতির্মঠ জগৎগুরু শঙ্করাচার্য মঠের একজন ব্রহ্মচারী, আমিও গেরুয়া বসন পরে গৃহত্যাগী সাধু হয়ে আমি যদি আপনাদের সামনে এসে বলি আমি হিন্দু, আমার কি অপরাধ? আজ আমার মায়ের, এই হিন্দু মায়েদের কি অপরাধ যে তাদেরকে অকারণে আমরা সেই মুর্শিদাবাদের পিতা পুত্রের হত্যা দেখেছি। সামান্য দরিদ্র মানুষ মাটি দিয়ে মূর্তি তৈরি করেন, তাদের হাহাকার নবান্ন অবধি পৌঁছায় না। তাদের হাহাকার মাননীয় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার কর্ণপুট পর্যন্ত পৌঁছায় না। আমরা সাম্প্রদায়িক। হিন্দু তার অস্তিত্বের কথা বললেই সাম্প্রদায়িক। আমি মনে করিয়ে দেব, আমাদেরকে যদি ব্যান করে দিতে হয়, হিন্দু অত্যাচারিত হবে, হিন্দু নিপীড়িত হবে শুধুমাত্র সামান্য ভোট ব্যাংকের জন্য, আর সেই হিন্দু
সে একটু কাঁদতেও পারবে না? তার চোখে জল আসলে সেটা কি তার অপরাধ? আমাকে কতবার মঞ্চে বলেছে এই সাধুদেরকে ব্যান করে দেওয়া উচিত। কতটা অপসংস্কৃত হলে এই ধরনের কথা বলা যায় এই পশ্চিমবাংলার ভূমিতে। আমি বলবো সেই বঙ্কিমচন্দ্র মহাশয়ের কথা। তিনিও তো বলেছিলেন, ধর্ম গেল, জাতি গেল, মান গেল, কুল গেল, এখন তো প্রাণ পর্যন্তও যায়। এই নেশাখোর নেড়েদের না তাড়াইলে আর কি হিন্দুর হিন্দু আনি থাকে। আনন্দমঠের এই কথা কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে? আমার পূর্ববর্তী বক্তা ইমাম সাহেব খুব সুন্দর কথা বলেছেন। আমরাও নিরপেক্ষতায় বিশ্বাস রাখি, আমরা গণতান্ত্রিক সরকার চাই। আমি বলবো না যে অত্যুগ্র হিন্দুত্ববাদী সরকারই ভারতবর্ষের উন্নয়ন ঘটাতে পারে, তার সাথে এও কথাও বলবো না যে হিন্দু বিরোধী বা মেকি হিন্দু সরকার এই ভারতবর্ষের উন্নয়ন ঘটাতে পারবে। আমি বলবো আমার গণতান্ত্রিক সরকার প্রয়োজন, আমার প্রজাতান্ত্রিক সরকার প্রয়োজন। আই এম অলসো আ সিভিলিয়ান, আমি পরে সন্ন্যাসী, আমি ভারতবর্ষের একজন প্রজা। আমার প্রজাতন্ত্রের বাক স্বাধীনতা বা যে কোনো প্রকার স্বতন্ত্রতা আমার কেন থাকবে না? এটা তো তালেবান শাসন চলছে না পশ্চিমবঙ্গে, যে কেউ কিছু বললেই তার গলাটা চিপে ধরা হবে। যখন প্রশাসনের ব্যর্থতার কথা এই মঞ্চে উঠেছে, ঠিক সেই সময় আপনারা শুনেছেন সবাই বিদগ্ধ মণ্ডলীর বিদগ্ধ বার্তা। শাসক দলের প্রতিনিধি তিনি বললেন যে না, সিপিএম আমলেও তো এটা হয়েছে। এখানে আইপিএস মহাশয়, ওনাকেও বলা হলো যে আপনাদের সময় আপনারা কি করেছেন। তাহলে এই যে শাক দিয়ে মাছ ঢাকার যে ব্যাপারটা, এইটা কি নিতান্তই হাস্যাস্পদ নয়? আমি দোষী, আরে ভাই তুমিও তো দোষী। তাহলে তুমি দোষী হলে আমার দোষটা কি কমে যায়? বা এইটা কি বলা যায় যে না আমি দোষ করেছি কিন্তু ও দোষ করেছে, তাতে কি মাপ হয়ে যাবে? জনতার সর্বাধিনায়িকা, প্রজাতন্ত্রের একটা উচ্চ স্তরে বসে থাকা মানুষ, তাদের পক্ষ থেকে যদি এই ধরনের বার্তা আসে সমাজের কাছে, তাহলে সেটা নিতান্তই প্রলাপ বলে আমি মনে করছি। এখানে বারবার এই কথাটি আসছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। প্রথম বক্তা এই কথাটি তোলেননি, দ্বিতীয় বক্তার মাধ্যমে এই বিষয়টি মঞ্চে আসলো। যদ্যপি ম্যাটারেও আছে, সাবজেক্টেও দেওয়া হয়েছে হিন্দু মুসলিম একটা ভোটের বিষয়। এই ঐক্য কি করে সম্ভব? বারবার যদি হিন্দুদের উপর আক্রমণ হয়, এখানে মৌলভী সাহেব বললেন যে এক থাকতে চাই আমরা হিন্দু মুসলিম, কিন্তু হিন্দু মুসলিম কি করে এক থাকবে? যখন মুর্শিদাবাদ মোথাবাড়ি ঘটবে, হিন্দু কি দোষ করেছে? আপনাদের মেহফিলে, আপনাদের জলসায় যেভাবে উস্কানি দেওয়া হয় মুসলিমদেরকে, এখনো পর্যন্ত ভারতবর্ষের এই সিভিলাইজড সভ্যতায়, ভারতবর্ষের এই শিক্ষিত সভ্যতার মধ্যে মঞ্চে বসে বলা হয় মূর্তি পূজকদেরকে মেরে ফেলো। তার জবাবদারি কে করবে? আমি করব? এর জবাব আমি একজন হিন্দু সাধু হয়ে দেব? সমস্ত কাফেরদেরকে মেরে ফেলো। মঞ্চ থেকে বলা হচ্ছে হিন্দুর মেয়েরা গনিমতের সম্পদ। আমি ভাষাটা সভ্য করে বললাম, আরও খারাপ ভাষায় বলা হয়। প্রশাসন, পশ্চিমবঙ্গের প্রশাসন মুখদ্রষ্টা, এবং শুধু মুখদ্রষ্টা নয়, এদেরকে আরও সাপোর্ট করে। আমরা বহুবার দেখেছি প্রশাসনের উপস্থিতিতে কি দুষ্কর্ম হয়েছে। প্রশাসন নীরব দ্রষ্টার ভূমিকা পালন করেছে। তাহলে এমন প্রশাসন এবং এমন প্রশাসনের পরিচালক সেই সরকারের কি প্রয়োজনীয়তা আছে সমাজে? তার অস্তিত্বের কি উপযোগিতা আছে আজকের সমাজে? আজকে বাংলার মাটি রক্তে সিক্ত হয়ে গেছে। আমাদের হাহাকার বোধহয় আকাশ ভেদ করে, স্বর্গ ভেদ করে বোধহয় ব্রহ্মলোক অবধি চলে যাচ্ছে, কিন্তু নবান্ন পর্যন্ত, কালীঘাট পর্যন্ত পৌঁছাচ্ছে না।
বারবার, প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ ডোন্ট ডু দিস। আপনার বক্তব্যে তো আমি করিনি, আপনার বক্তব্যে করিনি। না না, আপনার বক্তব্যে তো বলিনি। আপনারা তাহলে ধর্ম নিয়ে বলছেন কেন? শুনুন, আমি একটি কথা বলি, যে ধর্মের কথা বলে সে রাজনীতির কথা বলতে পারে। ওনার বক্তব্য শেষ করতে দিতে হবে। না 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 না, ওনার বক্তব্য সময় দিতে হবে, এটা হতে পারে। আমাকে সময় দিতে হবে। ওনার বক্তব্য অবশ্যই ভদ্রতার অবলম্বন করবেন আশা করব। একদম ভদ্রতার পরিচয় দেবেন, এটাই ওনার বক্তব্য উনি শেষ করবেন। এটা কাম্য নয়, বক্তব্য উনি শেষ করবেন। উনি কি বলবেন কাম্য নয়, এটা কাম্য নয়। স্পষ্ট করে ঠিক করবেন। কে কত বড় হিন্দু এটা দেখানোর জন্য কখনো কখনো আপনারা জানেন তো, ছোট ছোট বাচ্চাদের অনেক সময় আমরা ওই লজেন্স দিয়ে ভুলিয়ে দিই। কি করা হলো? জগন্নাথ মন্দির করা হলো, ভালো কথা, আমরা প্রশংসা করছি। পশ্চিমবাংলায় এত বড় একটা মন্দির হয়েছে, তা আমাদের আর্থসামাজিকভাবেও পশ্চিমবাংলার অবশ্যই আগামী দিনে উন্নয়ন ঘটাবে। কিন্তু সেই জগন্নাথ মন্দিরের নামে আমরা দেখছি কি ঘরে ঘরে হালাল প্রসাদ পৌঁছানো হচ্ছে। আমার হিন্দু কেন এই হালাল প্রসাদ গ্রহণ করবে? আজকে পশ্চিমবাংলার বহু বহু মন্দিরে আমার ইসলাম ভাইয়েরা সেই ডেভেলপমেন্ট কমিটিতে বা তাদের ট্রাস্টের মধ্যে আছেন। আমি বলবো, যখন ওয়াকফ বোর্ডের কথা উঠেছে তখন কেন হিন্দুদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে? তাই এইভাবে যে তুষ্টিকরণের রাজনীতি, এই রাজনীতি অবশ্যই বন্ধ হওয়া উচিত। নতুবা 1 লক্ষ পুত্র ছিল 1.25 লক্ষ নাতি, একজনও না রইল রাবণের বংশে দিবে বাতি। মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা যে কোনো প্রতিষ্ঠা মুহূর্তের মধ্যে ধসে পড়ে যায়, ক্ষণস্থায়ী হতে পারে বা দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী হতে পারে না। এই বলে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চ এবং উপমঞ্চ সকলেই আমার ধন্যবাদার্হ, সকলকে যথাযোগ্য অভিবাদন করে আমার বক্তব্য বিশ্রাম দিচ্ছি।